রাজ্যে থেকে যদি কেউ বলেন যে সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে, আমার মনে হয় তারও বোধহয় মাথার ডাক্তার দেখানো উচিত। যেভাবে কোথাও আমরা 30-70 সমীকরণ শুনি দাপুটে তৃণমূল নেতার কাছ থেকে, সমীর দা ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার স্লোগান মানে থ্রেট শুনি, তাতে আমার মনে হয় কি এ রাজ্যে থেকে অন্তত এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাদের নিজেদের একটুখানি মাথার ডাক্তার দেখানো দরকার। সমীর বাবু কি বলবেন, যে পরিস্থিতি হয়ে রয়েছে 71-এর ইতিহাস ভুলে যাচ্ছে, এপারে আসা সেই সময়তে ওপার থেকে প্রাণ বাঁচিয়ে নিজের ধর্ম বাঁচানোর জন্য পালিয়ে আসে এপারের হিন্দুরা, তারা ভুলে গেছেন 71-এর ইতিহাস? দেখুন, আসলে মূল্যবাদ কোনো দেশ বা সীমান্তে, যেহেতু বাংলাদেশ সীমান্ত আমরা আছে আমাদের সঙ্গে, এটা কিছুই মানে না। এটা একটা সংক্রমণ ব্যাধি, এটা গ্রাস করে ফেলেছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, আর সে যাই হোক, প্রত্যেকের অধিকার আছে। ধর্মনিরপেক্ষতা তাই শেখায়। কিন্তু স্বাভাবিক বাংলাদেশের সংখ্যালঘু সহ সমস্ত নাগরিকের জীবন, তাদের যে স্বাধীনতা, সেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সেই জন্য যে অন্তর্বর্তী সরকার 5ই আগস্ট যখন সরে গেল, আমাদের হাসিনাকে সরিয়ে যে গণ অভ্যুত্থানের কথা বলা হলো, স্বাভাবিকভাবে সেই শান্তিতেই আসবে কথা দিয়েছিলেন। আজকে তিনি শান্তির জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন এই মোহাম্মদ ইউনিস। আজকে যে ঘটনাগুলো সামনে আসছে, পরিষ্কার যে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, যে তিনি হিন্দু এই হিসাবেই গর্বিত যে তার অন্য ধর্ম, সমস্ত ধর্মকে সত্য বলে বিশ্বাস করে। স্বাভাবিকভাবে আজকে হিন্দু, মুসলিম, সংখ্যালঘু যে যেখানেই থাকুক, প্রত্যেকের প্রতি যদি আমরা শ্রদ্ধাবান হই। আমি যে কোশ্চেনটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে এইখানে 30%, 70% যিনিই করে থাকুন, সে যেই দলেরই হোক, এটা অত্যন্ত নিন্দনীয়। তার ব্যবস্থা তো আমি এখান থেকে নিতে পারি না, আমরা সমালোচনা করতে পারি, আমরা ধরিয়ে দিতে পারি। তো স্বাভাবিকভাবে আজকে বাংলাদেশের সঙ্গে আজকে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্য, বিশেষ করে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম, একটা বর্ডার কানেকশন, প্রায় 4096 কিলোমিটার সীমান্ত, ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত। স্বাভাবিক আমার রাজ্যের পাশের রাজ্য বা দেশ, সে যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকবো না। আমরা কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা করছি, যা দেখতে হচ্ছে অত্যন্ত। কিন্তু তাদের যে সিস্টেম, আজকে আইনজীবীদের, এই যে চিন্ময় প্রভুর যে আইনজীবী, তাদেরকে থ্রেট দিচ্ছে। এই যে মৌলবাদ কোথায় গ্রাস করেছে, এটা সেই দেশকেই ঠিক করতে হবে। অবশ্যই এটা একটা আন্তর্জাতিক ইস্যু, যেখানে ভারত সরকারকে তাদের বিদেশ মন্ত্রক থেকে শুরু করে সমস্ত কানেকশন করে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থাই করবে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যতই আকছে করি না কেন, এই সংখ্যালঘু, এই হিন্দু, অনেকগুলো উদাহরণ এসছে। আজকে তো বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যে মসজিদকে কেন্দ্র করে সম্বলে যে ধরনের ঘটনা ঘটেছে, আমরা বহু উদাহরণ দিতে পারি। আমরা চাই মসজিদ নয়, মন্দির, সমস্ত ধর্মীয় মানুষদেরকে সম্মান, তার ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা, এটা সংবিধান বলেছে, কিন্তু আমরা কেউ বলে দিচ্ছি না। না, আমি বলছি হচ্ছে কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলো এই ধরনের মন্তব্যগুলো আসছে কোত্থেকে, ঘটনা করছে কি করে? না, আমি বাংলাদেশে যা ঘটনা ঘটছে, বাংলাদেশে কতগুলো মন্দির ভাঙা হচ্ছে তার পরিসংখ্যান আছে আপনার কাছে? শুধু মন্দির কেন, আপনারা এই যে না মন্দিরই বলছি আমি, কতগুলো মন্দির ভাঙা হচ্ছে বাংলাদেশে, শুরু করে অনেক কিছুই সরকারটাই তো ভেঙে গেছে, এমন যা অবস্থা। ওইটাই গণতন্ত্র আছে, ওটা গণহত্যা হচ্ছে। আমি কিন্তু সাপোর্ট করছি। লাস্ট 48 ঘন্টা ধরে সুনামগঞ্জে কি চলছে ধারণা আছে আপনার? আমি তো বলছি প্রত্যেকটা ঘটনাই নিন্দা, তার জন্য শান্তি ফেরানোর তো একটা প্রসেস আছে, এইটা কার দায়িত্ব আমি সেটা জিজ্ঞেস। আমি রুদ্রনীল একটা ছোট্ট বক্তব্য নিয়ে নেব। হ্যাঁ, দেখুন, এখন যা আলোচনা হচ্ছিল, বাংলাদেশে শান্তি ফিরে আসুক আমরা সবাই চাই, কিন্তু এই আলোচনার মধ্যে আমাদের যারা সম্মানীয় দর্শকরা তো একটা জিনিস নিশ্চয়ই অনুধাবন করতে পারলেন যে এই আলোচনাতে বাংলাদেশে যা যা হচ্ছে, যেভাবে হচ্ছে, যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, যেভাবে সত্য প্রকাশিত হয়ে আসছে এবং সেখানে সংখ্যালঘু মানে হিন্দু নিধন যেভাবে চলছে, চিন্ময় কৃষ্ণ প্রভু বলুন, তার গ্রেপ্তারি বলুন, বেআইনিভাবে দোষারোপ বলুন, বা ভারতবর্ষের পতাকাকে ছোট করা, পায়ে মারানো বলুন, তার একটাই বীজ লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ এবং তার উপরে পরিকল্পিত ঘৃণার অধ্যায় রচিত হচ্ছে। সেই কারণেই গন্ডগোলগুলো ঘটছে। অরাজকতার পরিবেশ চলছে, যেখানে ডিম 120 টাকা, যে ডিমই সামলাতে পারে না সে আর বাকি সামলাবে কি করে? কিন্তু তার মাঝখানে খুব অদ্ভুত রকমভাবে ভারতবর্ষের পরিবেশ, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ইত্যাদির একটা নতুন করে ডিমের অমলেট তৈরির চেষ্টা করে আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু আলোচনাটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের
অধিকাংশ সংখ্যাগুরু হিন্দুর ভোট প্রায় 40% এই লোকসভার নিরিখে তারা দিয়ে দিয়েছে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, তারা বিশ্বাস করছে। সামনে 26 আসছে, তাই বেশি হিন্দু হিন্দু করলে আমার ভোট বাড়বে না, তাই আমার এপার ওপার মিলিয়ে যাই ওই হুমায়ুন কবিররা বলুক কেটে ভাসিয়ে দেবো, আমাকে সেই জায়গায় ডাইলিউট হয়ে থাকতে হবে যাতে অন্তত আমার রাজ্যের এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো কিছু ভোট যাতে অন্তত আমরা পাই। এইটা হচ্ছে রাগ, তাই হচ্ছে গুলিয়ে দাও, এই হচ্ছে খেলা। দীপ সরকার, আদিত্য পল্লে, রাকেশ সাহানি এবং ঋতুবান সরকার, আপনাদের প্রশ্নগুলো নিয়ে এক এক করে। আমার প্রশ্ন হচ্ছে, যদি একটা জাতি তার নিজস্ব ভাষা, সংস্কৃতি, সাহিত্য এবং টু সাম এক্সটেন্ট ধর্মের জায়গা থেকে অন্ধ হয়ে যায়, তাহলে পরে তাকে আমরা জাতি বলে কি বিবেচনা করতে পারি? আর যদি করেও থাকি তাহলে সেটা আমরা কিসের ভিত্তিতে করছি? আমার প্রশ্ন, রুদ্রনীল বাবু, আপনি ভাষা, সাহিত্য, সংস্কৃতি জগতের মানুষ, আপনি বলবেন, এবং পার্থবাবুর কাছেও আমি জানতে চাইব এই বিষয়ে। বেশ, আমি আদিত্যর প্রশ্ন নিয়ে নেব। আদিত্য পল্লে। আমার প্রশ্ন নাটক জগতের কৌশিক অধিকারী বাবু এবং রুদ্রনীল বাবুর কাছে। এই যে আজকে বাংলাদেশে যে পরিমাণ হিন্দু জেনোসাইড হচ্ছে বা বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, একদল সেপারেটিস্ট আইডিওলজির লোকজন আছে যারা প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নামে নাটক উপস্থাপন করে, পাবলিককে কোথাও না কোথাও গুলিয়ে দেয়। পাতি কথা হচ্ছে গুলিয়ে দেয়। সেখানে বাংলাদেশের এই যে অত্যাচারগুলো হচ্ছে, এখনও পর্যন্ত আপনারা যারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলছেন, এখনও অবধি এগুলো নিয়ে আপনাদের নাট্যভাবনাটা এখনও পথে নামেনি কেন? নন্দন থেকে শুরু করে যাদবপুর প্রেসিডেন্সি চত্বরে তো আপনাদেরও দেখা উচিত, মানে মানুষ চাইছে। খুব খুব সুন্দর প্রশ্ন, আমি উত্তর নেব ডেফিনেটলি। রাকেশ সাহানি, রাকেশের কি প্রশ্ন, কার কাছে প্রশ্ন? আমার কাছে প্রশ্ন সমীরবাবু এবং চন্দনবাবুর কাছে। প্রশ্ন হলো, এই যে বাংলাদেশে আমরা আজ দীর্ঘ কতদিন ধরে দেখছি যে যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দুরা, আমাদের যে বর্ডার লাইন পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, সেই বর্ডার লাইনে যে সমস্ত হিন্দু মা ভাই বোনেরা আছে তারা কতটা নিরাপদে আছে? তারা কি নিরাপদে আছে? চন্দনবাবু এবং সমীরবাবুরা কি লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নামতে পারে না এর জন্য, নাকি রাজনীতির জন্য আসতে পারছে না? নাকি খবর রাখেন কিনা যে এবারে এখানে খবর রাখছে না রাজনীতি, হিন্দু জনসংখ্যা কমছে নাকি সেখানে কারা এসে বাস করছে? আমি উত্তর নেব। ঋতুবান, শেষ প্রশ্ন। ঋতুবান সরকার। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে পার্থবাবুর কাছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, 1946 থেকে যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়েছে এবং এখনও চলছে 2024 সালেও, তো আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি কেবলমাত্র বাংলাদেশের শাসকের স্বৈরাচারী ষড়যন্ত্র? এর পিছনে কি বাংলাদেশের সংখ্যাগুরু জনগণের নিখাদ জাতিবিদ্বেষ নেই? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।